প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় ন্যায় দর্শন। তোমরা জানো যে ন্যায় দর্শন ভারতীয় দর্শনে আস্তিক দর্শন সম্প্রদায়গুলোর মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সম্প্রদায়। ন্যায় দর্শনের সাথে সমানতন্ত্র দর্শন হিসাবে বৈশেষিক দর্শনের নাম আমরা পাই। ন্যায় দর্শনে ষোড়শ পদার্থের উল্লেখ করা হয়েছে, 16টি পদার্থের উল্লেখ করা হয়েছে এবং আজকের এপিসোডে আমরা এই 16টি পদার্থের মধ্যে প্রথম কয়েকটি পদার্থের উল্লেখ করব এবং পরবর্তী এপিসোডে আমরা বাকি পদার্থগুলোর সম্পর্কে আলোচনা করব। কারণ ন্যায় দার্শনিকরা মনে করেছেন, বিশেষত মহর্ষি গৌতম মনে করেছেন যে এই যে ষোড়শ পদার্থ, এই ষোড়শ পদার্থের যথার্থ জ্ঞান লাভ এর মাধ্যমেই আমাদের মোক্ষ বা মুক্তি হতে পারে। ন্যায় দর্শনের উদ্দেশ্য হলো এই 16টি পদার্থের সম্পর্কে তত্ত্বজ্ঞান প্রদান করা। মহর্ষি গৌতম তার ন্যায়সূত্র গ্রন্থের প্রথম সূত্রেই বলেছেন যে সেই অর্থাৎ মোক্ষ উপযোগী এই ভাব পদার্থেরই প্রকার হল প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিতণ্ডা, হেতাভ্যাস, ছল, জাতি ও নিগ্রহস্থান। এই 16 প্রকার পদার্থের জ্ঞান থেকেই মুক্তি বা নিঃশ্রেয়স লাভ হয়ে থাকে বলে মহর্ষি গৌতম উল্লেখ করেছেন। সাধারণভাবে পদার্থ বলতে আমরা যা বুঝি, এখানে পদার্থ বলতে অবশ্য তা বোঝায় না। ন্যায়মতে পদার্থের অর্থ হলো পদস্য অর্থ পদার্থ, অর্থাৎ পদের অর্থই হলো পদার্থ। কোনো পদের দ্বারা যে অর্থ বা বিষয় নির্দেশিত হয় তাই হলো পদার্থ। প্রতিটি পদার্থই জ্ঞেয়, প্রমেয় এবং অভিধেয়, অর্থাৎ যাকে জানা যায় তাই হচ্ছে জ্ঞেয়, যার সত্তা আছে তাই হচ্ছে প্রমেয় এবং যার নামকরণ করা যায় তাই হচ্ছে অভিধেয়। তাই যা জ্ঞেয়, প্রমেয় এবং অভিধেয় তাকেই পদার্থ বলা হয়েছে। ন্যায় দর্শন অনুসারে পদার্থগুলির তত্ত্বজ্ঞান জীবের মোক্ষ লাভের জন্য একান্ত প্রয়োজন। ন্যায় দর্শনে 16টি পদার্থের তালিকা উল্লেখ করা হলেও সেখানে একথা বলা হয়নি যে 16টি পদার্থ 16টি মুক্তির উপায় হিসাবে 16টি পদার্থের জ্ঞান উপযোগী, একথাই ন্যায় দর্শনে কিন্তু বলা হয়েছে। এজন্য ন্যায় দর্শনকে অনিয়ত পদার্থবাদী দর্শন বলা হয়ে থাকে। ন্যায় দর্শনের প্রথম যে পদার্থের উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে প্রমাণ। প্রপূর্বক মা ধাতুর উত্তর করণ বাচ্যে অনট প্রত্যয় দ্বারা প্রমাণ শব্দটি তৈরি হয়েছে। মা ধাতুর অর্থ হলো জ্ঞান এবং প্র উপসর্গের অর্থ হলো উৎকৃষ্ট বা প্রকৃষ্ট। জ্ঞানের পক্ষে উৎকৃষ্টতর অর্থ হলো ভ্রান্তি শূন্যতা। অনট প্রত্যয়ের অর্থ হলো করণ বা কারণ বিশেষ, অর্থাৎ যে প্রণালীর দ্বারা, যে পদ্ধতির দ্বারা প্রমা বা যথার্থ জ্ঞান লাভ করা যায় তাকেই প্রমাণ বলা হয়। ন্যায়মতে প্রমা বা যথার্থ জ্ঞান 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ। ফলে এই 4 প্রকার প্রমার করণ বা প্রমাণও হলো 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। ন্যায় দর্শন স্বীকৃত দ্বিতীয় পদার্থ হচ্ছে প্রমেয়। প্রমাণ, প্রমেয়। প্রমেয় হলো যথার্থ অনুভব বা জ্ঞানের বিষয়। ন্যায়মতে প্রমেয়র জ্ঞান মোক্ষ লাভের পক্ষে সহায়ক। ন্যায়সূত্র অনুসারে প্রমেয় বা জ্ঞানের 12টি বিষয়, 12টি: আত্মা, শরীর, ইন্দ্রিয়ের বিষয় বা অর্থ, বুদ্ধি অর্থাৎ জ্ঞান বা উপলব্ধি, মন, প্রবৃত্তি বা ধর্ম অধর্ম, দোষ অর্থাৎ রাগ, প্রেত্যভাব অর্থাৎ পুনর্জন্ম, মোহ বা মৃত্যু, ফল অর্থাৎ কর্মজন্য বা কর্মের থেকে উৎপন্ন সুখ দুঃখের অনুভূতি, দুঃখ এবং অপবর্গ বা মোক্ষ। এগুলি হচ্ছে ন্যায় দর্শন স্বীকৃত 12টি প্রমেয়। এই প্রমেয় পদার্থগুলির প্রতিটির লক্ষণ নির্দেশ করতে গিয়ে ন্যায়সূত্রে বলা হচ্ছে যে ইচ্ছাদেশ, প্রযত্ন, সুখ দুঃখ ও জ্ঞান আত্মার লিঙ্গ অর্থাৎ দেহাদি ভিন্ন, দেহ থেকে ভিন্ন চিরস্থায়ী জীবাত্মার অনুমাপক। চেষ্টার আশ্রয়, ইন্দ্রিয়ের আশ্রয় এবং অর্থের আশ্রয় হলো শরীর।
ভূতবর্গ জন্য অর্থাৎ যথাক্রমে পৃথিবী ইত্যাদি পঞ্চভূতমূলক ঘ্রাণ, রসন, চক্ষু, ত্বক এবং শ্রোত্র হলো ইন্দ্রিয়। ক্ষিতি অব তেজ মরুদ্বোম এই পঞ্চদ্রব্য ভূতবর্গ। পৃথিবী ইত্যাদির গুণ গন্ধ, রস, রূপ, স্পর্শ ও শব্দ হল ইন্দ্রিয়ার্থ। বুদ্ধি, উপলব্ধি, জ্ঞান এগুলি একই পদার্থের বোধক। একই সময়ে জ্ঞানের অর্থাৎ বিজাতীয় নানা পদার্থের উৎপত্তি না হওয়াই মনের লিঙ্গ বা অনুমাপক। যার সংযোগের অভাবে অন্য ইন্দ্রিয় জন্য অর্থাৎ অন্য ইন্দ্রিয় থেকে প্রত্যক্ষ জন্মায় না, তাই হলো মন। বাচিক, মানসিক ও শারীরিক শুভ অশুভ কর্মই হলো প্রবৃত্তি। প্রবৃত্তি জনকত্ব যাদের লক্ষণ এবং অনুমাপক, সেই সমস্ত দোষ অর্থাৎ রাগ, দেশ ও মোহ। পুনরুৎপত্তি অর্থাৎ মৃত্যুর পরে পুনর্জন্ম হচ্ছে প্রেত্যভাব। প্রবৃত্তি এবং দোষজনিত পদার্থ হচ্ছে ফল। এই সমস্তই অর্থাৎ শরীর থেকে ফল পর্যন্ত সমস্ত প্রমেয়ই বাধনা লক্ষণ অর্থাৎ দুঃখানুসুক্ত দুঃখ। তার সাথে অত্যন্ত মুক্তি হচ্ছে মোক্ষ বা অপবর্গ। ন্যায়দর্শন স্বীকৃত পরবর্তী পদার্থ হচ্ছে সংশয়। প্রমাণ, প্রমেয়, সংশয় তৃতীয় পদার্থ। সংশয় হলো এক প্রকারের অনিশ্চিত জ্ঞান। কোনো বস্তু ঠিক কী হবে নির্ণয় করতে না পেরে বস্তুটির প্রকৃত স্বরূপ সম্পর্কে মনে যে সন্দেহ জন্মায় তাকে বলা হয় সংশয়। একই সময়ে একই বস্তুতে পরস্পর বিরুদ্ধ ধর্ম বা গুণের উপস্থিতির জ্ঞান বা চিন্তা করা হলে তখনই সংশয় দেখা দেয়। যেমন এটি স্থাণু বা পুরুষ, এইরূপ জ্ঞান। তাই অনিশ্চিত জ্ঞানই হলো সংশয়। সংশয় প্রসঙ্গে ন্যায়সূত্রে বলা হয়েছে, সাধারণ ধর্ম বিশিষ্ট ধর্মীর জ্ঞান জন্য বা ধর্মীর জ্ঞান থেকে উৎপন্ন, অসাধারণ ধর্ম বিশিষ্ট ধর্মীয় জ্ঞান জন্য, প্রতিপত্তি জন্য অর্থাৎ এক পদার্থে বিরুদ্ধার্থ প্রতিপাদক বাক্য জন্য, উপলব্ধির অব্যবস্থা জন্য এবং অনুপলব্ধির অব্যবস্থা জন্য, বিশেষাপক্ষ অর্থাৎ যাতে পূর্বে বিশেষ ধর্মের উপলব্ধি হয় না কিন্তু বিশেষ ধর্মের স্মৃতি আবশ্যক, এমন বিমর্ষ অর্থাৎ একই পদার্থে নানা বিরুদ্ধ পদার্থের জ্ঞান হল সংশয়। এর পরবর্তী পদার্থ হচ্ছে প্রয়োজন। মানুষ যখন কোনো উদ্দেশ্য নিয়ে কর্মে প্রবৃত্ত হয় তখনই তাকে প্রয়োজন বলা হয়। প্রয়োজন হলো সেই উদ্দেশ্য যা লাভ বা পরিহারের জন্য মানুষকে প্রবৃত্ত করায়। আমরা কোনো বাঞ্ছনীয় বিষয়কে পাওয়ার জন্য কাজ করি অথবা অবাঞ্ছনীয় জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য কাজ করি। এই দুটিই হলো আমাদের কর্মের উদ্দেশ্য। এই দুই ধরনের কর্মে প্রবৃত্ত হওয়ারকেই এক কথায় প্রয়োজন বলা হয়। প্রয়োজন হলো সুখ প্রাপ্তি এবং দুঃখের বিনাশ। ন্যায়সূত্রে বলা হয়েছে যে পদার্থকে অধিকার করে অর্থাৎ গ্রাহ্য ও ত্যায্য রূপে নিশ্চয় করে প্রবৃত্ত হয় তাই হলো প্রয়োজন। ন্যায়দর্শনের পরবর্তী পদার্থ হচ্ছে দৃষ্টান্ত। দৃষ্টান্ত হলো প্রমাণসিদ্ধ উদাহরণ, যার সম্বন্ধে কোনো মতভেদ থাকে না, যাকে বাদী ও প্রতিবাদী উভয়ই স্বীকার করে নেয়, তাই হচ্ছে দৃষ্টান্ত। যেমন কোনো স্থানে ধূম দেখে যদি সিদ্ধান্তে আসা যায় যে সেখানে আগুন রয়েছে, তখন দৃষ্টান্ত হিসাবে জ্বলন্ত চুল্লির উদাহরণ দেওয়া যেতে পারে, কারণ জ্বলন্ত চুল্লিতে ধূম ও আগুনের একত্র অবস্থান সকলেই জানেন। অর্থাৎ দৃষ্টান্ত হলো অনুমানের সহায়ক ব্যাপ্তি সম্বন্ধের সমর্থনসূচক বস্তু, যেমন রান্নাঘর। এই প্রসঙ্গে ন্যায়সূত্রকার বলেছেন যে লৌকিকদের এবং পরীক্ষকদের যে পদার্থে বুদ্ধির সাম্য বা অবিরোধ হয় তাই হলো দৃষ্টান্ত। ন্যায়দর্শনের পরবর্তী পদার্থ হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত হলো কোনো বিষয় সম্পর্কে শাস্ত্রের প্রতিপাদ্য ও প্রতিষ্ঠিত মতবাদ। যেমন ন্যায়দর্শনের একটি সিদ্ধান্ত হলো আত্মা এক প্রকার দ্রব্য যেখানে চেতনা গুণকে আলাদা করা যায়, অর্থাৎ চৈতন্য আত্মার আগন্তুক গুণ। সুতরাং সিদ্ধান্ত হলো কোনো কিছু যা প্রমাণের দ্বারা প্রতিষ্ঠিত। ন্যায়সূত্রে বলা হয়েছে তন্ত্রাধিকরণের অর্থাৎ প্রমাণবোধিত পদার্থসমূহের স্বীকার সংস্থিতি হলো সিদ্ধান্ত। ন্যায়সূত্র অনুসারে তন্ত্রের ভেদ প্রযুক্ত এই সিদ্ধান্ত 4 প্রকার: সর্বতন্ত্র সংস্থিতি, প্রতিতন্ত্র সংস্থিতি, অধিকরণ সংস্থিতি, অভ্যুপগম সংস্থিতি। ন্যায়দর্শন স্বীকৃত পরবর্তী পদার্থ হচ্ছে অবয়ব।
অবয়ব হলো ন্যায় দর্শন স্বীকৃত পদার্থানুমান বা অনুমানের অন্তর্গত যে কোনো একটি অঙ্গ। পদার্থানুমানের 5টি অবয়ব ন্যায়সূত্রে বলা হয়েছে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় ও নিগমন। এই পঞ্চবাক্য হলো অবয়ব। যেমন পর্বত বহ্নিমান, এটি প্রতিজ্ঞা, কারণ পর্বত ধূমবান, এটি হেতু, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে হেতু, এটি উদাহরণ। পর্বত বহ্নি ব্যাপ্য ধূমবান, এটি উপনয়, এবং সুতরাং পর্বত বহ্নিমান এটি হচ্ছে নিগমন। এই হচ্ছে পঞ্চ অবয়ব। ন্যায় দর্শনের পরবর্তী যে পদার্থ সেটি হচ্ছে তর্ক। তর্ক হলো এমন এক প্রাকল্পিক যুক্তি যা কোনো স্বীকৃত সিদ্ধান্তের বিপরীত বক্তব্যকে অসম্ভব প্রমাণ করার জন্য প্রদর্শন করা হয় এবং তার দ্বারা পরোক্ষভাবে মূল সিদ্ধান্তের সত্যতা প্রমাণ করা হয়। যেমন পর্বতে ধূম থাকলেও কেউ যদি পর্বতে অগ্নির অস্তিত্ব অস্বীকার করে, সেক্ষেত্রে নৈয়ায়িকেরা এইরূপ তর্ক প্রয়োগ করেন যে যদি অগ্নি না থাকে তাহলে ধূম অগ্নিজন্য না হোক। তর্কের সংজ্ঞায় ন্যায়সূত্রে বলা হয়েছে অবিজ্ঞাত তত্ত্ব পদার্থে, অর্থাৎ সামান্যত জ্ঞাত পদার্থে, জ্ঞাত যে পদার্থের তত্ত্ব অবিজ্ঞাত এমন পদার্থ বিষয়ে তত্ত্বজ্ঞানের নিমিত্ত কারণের উপপত্তি অর্থাৎ প্রমাণের সম্ভব প্রযুক্ত উহ জ্ঞান বিশেষ হল তর্ক। অবশ্য নৈয়ায়িক উদয়নাচার্যের মতে তর্ক 5 প্রকার। 5 প্রকার তর্কের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে আত্মাশ্রয়, দ্বিতীয় হচ্ছে ইতরেতাশ্রয়, তৃতীয় হচ্ছে চক্রকাশ্রয়, চতুর্থ হচ্ছে অনবস্থা এবং পঞ্চম হচ্ছে অনিষ্ট প্রসঙ্গ তর্ক। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ন্যায় দর্শনের যে ষোড়শ পদার্থের উল্লেখ করা হয়েছে তার মধ্যে প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরবর্তী এপিসোডে আমরা বাকি পদার্থগুলি সম্বন্ধে আলোচনা করব। গৌতম এই পদার্থগুলি সম্পর্কে আমাদের যে চর্চা বা জ্ঞান অর্জন সেটি যে গুরুত্বপূর্ণ সেই কথা তার ন্যায়সূত্র গ্রন্থের প্রথম সূত্রেই উল্লেখ করেছেন। ন্যায় দর্শনের এই আলোচনা তোমরা মনোযোগ সহকারে দেখো। আজকের মতো ন্যায় দর্শনের ষোড়শ পদার্থের প্রথম পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করছি।